143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট। ইসলামী আন্দোলন যে হিসাব কষে বলল তাদের ভোট 143টা আসনে এ গ্রেডে, এই আত্মবিশ্বাসটা তারা 1994 সালেও দেখাইছিল। চলুন ফিরে যাই 1994 সালে মাগুরা উপনির্বাচনে। সেই সময় ইসলামী ঐক্যজোটের ব্যানারে সব ইসলামিক দল এক ছিল, কিন্তু নির্বাচনের ফলাফল যা হয়েছিল তা ইসলামী রাজনীতির ইতিহাসে একটি বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। আসুন প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম মাওলানা আব্দুল লতিফ নিজামীর লেখা বই থেকে সেই সত্য উন্মোচন করি। জানি কিভাবে চরমনাই পীর সাহেবের 50,000 মুরিদের দাবি ভোটের বাক্সে গিয়ে মাত্র 3,000-এ পরিণত হয়েছিল। যারা আজ 143টি আসন দাবি করছেন তাদের জন্য এই ইতিহাসটি পড়া ফরজ। ঘটনাটি 1994 সালের। মাগুরা উপনির্বাচন তখন সারা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। ইসলামী ঐক্যজোটের পরামর্শ সভায় আলোচনা চলছে কাকে নমিনেশন দেওয়া যায়। জোটে তখন খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি এবং ইসলামী আন্দোলন। হঠাৎ চরমনাইয়ের তৎকালীন পীর সাহেব জোরালো দাবি তুললেন। তিনি বললেন, মাগুরায় আমাদের 50,000 মুরিদ আছে, জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কাউকেই নমিনেশন দেওয়া হোক। যুক্তি অকাট্য, 50,000 মুরিদ মানে তো জয় নিশ্চিত। জোটের নেতারা আর দ্বিমত করলেন না। পীর সাহেবের দল থেকেই নমিনেশন দেওয়া হলো। মাওলানা আব্দুল লতিফ নিজামী তখন জোটের সদস্য সচিব। তিনি নিজে 7 দিন মাগুরায় অবস্থান করে ক্যাম্পেইন করলেন। কিন্তু ফলাফল কি হলো? ভোট গণনা শেষে দেখা গেল এক অবিশ্বাস্য চিত্র। পীর সাহেবের দাবি করা সেই 50,000 মুরিদের নির্বাচনী এলাকায় জোটের প্রার্থী ভোট পেয়েছেন মাত্র 3,000। চিন্তা করা যায়, বাকি 47,000 মুরিদ গেল কই? তারা কি ভোট দিতে আসেননি, নাকি পীর সাহেবকে হুজুর মেনেছেন কিন্তু ভোট দিয়েছেন অন্য মার্কায়? মাওলানা আব্দুল লতিফ নিজামী তার কালান্তর ম্যাগাজিনের লেখায় ইসলামী রাজনীতির 424 পৃষ্ঠা এই নির্মম সত্যটা তুলে ধরেছেন। তিনি উপসংহারে একটি ঐতিহাসিক কথা বলেছেন। কথাটি হলো, রাজনীতিতে মুরিদ নিয়ে কিছু হয় না, জাগ দিলে জমায়েত করা যায় কিন্তু ভোটে জেতা যায় না। আজ 2025 সালে এসেও আমরা একই চিত্র দেখছি। চরমনাই, পল্টনে বা সোহরাওয়ার্দীতে বিশাল জমায়েত করে কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটে না। মাগুরার সেই 3,000 ভোটের ট্র্যাজেডি যে এবারও ঘটবে না তার গ্যারান্টি কে দেবে? এখন প্রশ্ন হলো, 1994 থেকে 2025 চরমনাই কি শিক্ষা নিয়েছে? মনে তো হয় না। তখন দাবি ছিল 50,000 মুরিদের, এখন দাবি 143 আসনের। জামায়াতে ইসলামী যদি এই মুরিদ তত্ত্ব বা জনসমাবেশ দেখে আসন ভাগাভাগি করে, তবে মাগুরার মতোই ভরাডবি হবে আগামী 26 সালের নির্বাচনে। জামায়াতকে বুঝতে হবে, ওয়াজ মাহফিলের শ্রোতা আর ব্যালট পেপারের ভোটার এক নয়। চরমনাইয়ের মুরিদ হয়তো পীর সাহেবের পেছনে নামাজ পড়বে, জিকির করবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তারা পীর সাহেবকে কতটা যোগ্য মনে করেন তা 1994 সালেই প্রমাণ হয়ে গেছে। যে দল 30 বছরেও তাদের মুরিদকে ভোটারে কনভার্ট করতে পারেনি, তাদের হাতে জামায়াত তার কলিজার টুকরা আসনগুলো তুলে দিলে সেটা হবে রাজনৈতিক আত্মহত্যা। রাজনীতিতে আবদার করার একটা সীমা থাকে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করছে তাকে আবদার না বলে দুঃসাহস বলা যায়। যারা যে কোনো মূল্যে জোট ধরে রাখার কথা বলছেন তারা একটু খেয়াল করুন, ইসলামী আন্দোলন এমন সব আসন দাবি করছে যেগুলো জামায়াতের কলিজা হিসেবে পরিচিত। কুমিল্লা 11, এখানে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজে প্রার্থী। চট্টগ্রাম 15, শাহজাহান চৌধুরী নিজে প্রার্থী। এবং কক্সবাজার 2, এখানে হামিদুর রহমান আজাদ প্রার্থী, যিনি 2008 সালের নির্বাচনেও এখানে জিতেছিলেন। এরা শুধু সাবেক এমপি নন, এরা জামায়াতের কেন্দ্রীয় নীতি নির্ধারক এবং এই জনপদগুলোর অবিসংবাদিত নেতা। এই আসনগুলো জামায়াত ছাড়বে এটা ভাবাই বোকামি। ইসলামী আন্দোলন মূলত জামায়াতের কলিজায় হাত দিতে চেয়েছেন। তাদের উদ্দেশ্য কি জোট করা, নাকি জামায়াতকে কোণঠাসা করে রাখা? আজ আমরা এই ফ্যান্টাসি বনাম রিয়েলিটির মুখোশ উন্মোচন করব। ইসলামী আন্দোলনের মুহতারাম পীর সাহেব সাতক্ষীরা 3 আসনে একক প্রার্থী দিতে চান। আসুন একটু পরিসংখ্যান দেখি, যা রাজনীতির মাঠে আবেগের চেয়ে বড়। 1991 এবং 2001 সালে এই আসনে জামায়াত বিজয়ী হয়। 2008 সালের সেই বিতর্কিত নির্বাচনেও জামায়াত এখানে 1,33,000 ভোট পেয়েছিল, অর্থাৎ এটি জামায়াতের দুর্ভেদ্য ঘাঁটি। আর ইসলামী আন্দোলন 1991 সালে তারা পেয়েছিল মাত্র 2,903 ভোট। আর 2001 সালে জাতীয় পার্টির সাথে জোট করেও তারা পেয়েছিল 3,180 ভোট। যেখানে জামায়াতের ভোট লাখে, সেখানে হাত পাকার ভোট হাজারেও নয়। অতীতের পরিসংখ্যান আর বর্তমান বাস্তবতায় এই আসনে জামায়াত প্রার্থীরই জোটের নমিনেশন পাওয়ার কথা, অথচ এখানেও হাত পাখার আবদার। একেই কি বলে এক বাক্সে নীতি, নাকি বাস্তবতা জ্ঞান শূন্যতা? জামায়াত হয়তো 5 থেকে 10টা আসন দয়া করে দিতে পারে, কিন্তু সাতক্ষীরার মতো ঘাঁটি হাত পাখাকে ছেড়ে দেওয়া হবে রাজনৈতিক আত্মহত্যা। ইতিহাস বড় নির্মম শিক্ষক।
মাওলানা আব্দুল লতিফ নেজামি আমাদের চোখ খুলিয়ে দিয়ে গেছেন। ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াতের নীতি নির্ধারকদের কাছে বিনীত অনুরোধ, জোট করুন, কিন্তু মাগুরার ইতিহাস ভুলে যাবেন না। চরমনাইয়ের ভাইদের বলি, মুরিদের সংখ্যা দিয়ে জান্নাতের হিসাব হতে পারে, কিন্তু সংসদের আসন মাপা যায় না। আগে নিজেদের সক্ষমতা প্রমাণ করুন, তারপর আসন চান। অন্যথায় নির্বাচনের পর আবার সেই 3000 ভোটের লজ্জায় পড়তে হবে। রাজনীতিতে আত্মসম্মান থাকা ভালো, কিন্তু সেটা যখন অহংকারে রূপ নেয় তখন তা পতনের কারণ হয়ে দাঁড়ায়। চরমনাই পীরের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সম্প্রতি যে মন্তব্য করেছেন তা শুনে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক জোটের শরিক নন, বরং তিনি কোনো এক জমিদার, আর জামায়াত তার কাছে প্রজা হয়ে আসন ভিক্ষা চাইছে। শুনুন তিনি কি বলেন। তিনি দম্ভ ভরে বলেছেন, জামাত আমাদেরকে আসন দেবে কি? আসন দিলে আমরাই দেব, জোট করেছি আমরা। কি সাংঘাতিক কথা! যে জামাতের ভোট ব্যাংক, জনবল এবং সাংগঠনিক শক্তি সারা দেশে প্রমাণিত, তাদেরকে নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস তিনি কোথায় পান? এটা কি কেবলই মুখের কথা, নাকি জামাতকে অপমান করার এক সুপরিকল্পিত কৌশল? মুফতি ফয়জুল করিম সাহেবের এই বক্তব্য, আসন দিলে আমরা দিব, এটা শুনলে ঘোড়াও হাসবে। পরিসংখ্যানের দিকে তাকান। জামায়াতে ইসলামী যেখানে এককভাবে নির্বাচন করেও লাখ লাখ ভোট পায়, সেখানে চরমনাইয়ের জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড ভরি ভরি। সাতক্ষীরা, কুমিল্লা বা চট্টগ্রামে জামায়াতের যে সাংগঠনিক ভিত্তি, তার 10 ভাগের 1 ভাগও কি চরমনাইয়ের আছে? নেই। তবুও এই যে গলাবাজি, এর কারণ কি? বিশ্লেষকরা বলছেন, জামাতের বর্তমান নেতৃত্বের ভদ্রতা এবং জোট রক্ষার আকুতিকে তারা দুর্বলতা ভাবছেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিনয়ের সাথে সবাইকে নিয়ে চলতে চাইছেন, আর চরমনাই সেই সুযোগে নিজেকে বড় ভাই বা কিং মেকার ভাবা শুরু করেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে, বড় গাছ ঝড় সইতে পারে, কিন্তু লতার সেই ক্ষমতা নেই। জামাতকে আসন দেওয়ার যোগ্যতা অর্জনের আগে চরমনাইকে প্রমাণ করতে হবে তারা নিজেরা কয়টা আসনে জেতার ক্ষমতা রাখে। অতীতে তারা কখনোই সংসদে যেতে পারেনি, কোনো একটা নির্বাচনে তারা জেতেনি। এখন সবচেয়ে ভয়ের জায়গাটা আসলে অন্যখানে। এই চরমনাই যদি জামায়াতে ইসলামীর সাথে জোট করে আসন ভাগাভাগির পরে নির্বাচনে অন্তত 20 বা 25টি আসনও পায়, জামাত যদি তাদের জন্য খাটে, তারপরে তারা যে পোলটি নিবে না তার প্রমাণ কি? সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানির সাথে মুফতি ফয়জুল করিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাদের হাস্যোজ্জ্বল দেখা গেছে। রাজনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাতের সাথে যখন আসন নিয়ে চরমনাইয়ের কামড়াকামড়ি চলছে, ঠিক সেই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতাদের সাথে এই মধুচন্দ্রিমা কিসের ইঙ্গিত? অনেকেই সন্দেহ করছেন, চরমনাই আসলে এই জোটে এসেছে জামাতকে শক্তিশালী করতে নয়, বরং ভেতর থেকে দুর্বল করতে। তারা হয়তো বিএনপির বি টিম বা ট্রোজান হর্স হিসেবে কাজ করছে। উদ্দেশ্য পরিষ্কার, জামাতের কাছ থেকে বেশি বেশি আসন দাবি করে জোটের প্রক্রিয়াকে ঝুলিয়ে দেওয়া, জামাতকে ব্যস্ত রাখা এবং দিন শেষে বিএনপির বিজয়ের পথ সহজ করে দেয়া। ফখরুলের ওই হাসি কি তবে জামাতকে প্যাঁচে ফেলার তৃপ্তির হাসি? একটু খেয়াল করলেই দেখবেন, চরমনাই পীরের দল জামায়াতের বিরুদ্ধেই সবচেয়ে বেশি সোচ্চার। আওয়ামী লীগের জুলুমের সময় তারা যতটা না গর্জেছে, তার চেয়ে বেশি হুঙ্কার দিচ্ছে এখন জামায়াতের সাথে বার্গেনিং টেবিলে। জামায়াত যদি এনসিপি বা অন্য ইসলামী দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী জোট করে ফেলে, তবে বিএনপির ভোট ব্যাংকে বড় ধস নামবে। তাই বিএনপি হয়তো চাইছে চরমনাই ভেতর থেকে জামায়াতের কলিজার আসনগুলো, যেমন সাতক্ষীরা, চট্টগ্রাম নিয়ে কামড়াকামড়ি করুক। এতে জামায়াতের কর্মীরা হতাশ হবে, আর লাভবান হবে ধানের শীষ। ফয়জুল করিম সাহেবের ওই দম্ভক্তি আর ফখরুল সাহেবের সাথে মিটিং সবই একই সুতোয় গাঁথা। জামাতকে জোটের জালে আটকে রেখে পঙ্গু করার এই নীল নকশা কি জামায়াত নেতৃত্ব বুঝতে পারছে না? রাজনীতিতে আবেগের চেয়ে চোখের দৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ। মুফতি ফয়জুল করিম স্পষ্ট করে দিয়েছেন, তারা জামাতকে পার্টনার নয়, বরং প্রতিপক্ষ মনে করে। যে দল বলে আমরা আসন দেব, তাদের সাথে সম্মানজনক সমঝোতা আশা করা বোকামি। জামাতের নীতি নির্ধারকদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি এমন কোনো শরিকদের কাঁধে নেবে যারা বিএনপির সাথে গোপন আতাত করে জামাতের এই কবর খুঁড়ছে? চরমনাইয়ের ব্যাপারটা তো আলোচনা হলো, এনসিপির ক্ষেত্রে একটা উদাহরণ দেখুন। চলুন ঘুরে আসি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ট্র্যাজেডিতে। এখানে জোটের রাজনীতি অদ্ভুত জগা খিচুড়ি পাকিয়েছে। একদিকে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জোনায়েদ আল হাবিব খেজুর গাছ, অন্যদিকে জামায়াত তাদের নিশ্চিত জয়ের সম্ভাবনার এই আসনটি ছেড়ে দিয়েছে এনসিপি বা জোটের শরিককে। ফলাফল কি? এই আসনে ধানের শীষ নেই, আবার দাঁড়িপাল্লাও নেই। মাঝখান থেকে কপাল খুলে গেছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার। বিশ্লেষকরা নিশ্চিত মাওলানা জুনায়েদ হাবিব এবং মাওলানা আশরাফ মাহাদি উভয়ই হারবেন, কারণ জামাতের ভোট ব্যাংক এনসিপির দুর্বল প্রার্থীর দিকে শিফট হবে না, আবার মাওলানা জুনায়েদও সেই ভোট পাবেন না। ফলে রুমিন ফারহানাই এখানে বাজিমাত করবেন। জামাত এখানে স্যাক্রিফাইস করলো ঠিকই, কিন্তু লাভ হলো কার?
জোটের নয়, বরং জোটের বাইরের বা স্বতন্ত্র প্রার্থীর। এটি একটি ক্লাসিক স্ট্র্যাটেজিক ব্লান্ডার। পরিশেষে জামাত নেতৃত্বের উদ্দেশ্যে বলতে চাই, সমঝোতা ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেটা আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয়, নিশ্চিত পরাজয়ের জন্য নয়। শতাধিক আসন ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি জামায়াতের ছিল, কিন্তু সম্ভাবনাময় এবং নিশ্চিত জয়ের আসনগুলো যেমন সাতক্ষীরা বা চট্টগ্রাম ছেড়ে দেওয়া কোনোভাবেই সমঝোতা হতে পারে না। এটা সমঝোতার কোনো উদ্দেশ্যই নয়, এটা হচ্ছে জামাতকে মাইনকা চিপায় ফেলানো। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা তাদের প্রিয় নেতাদের জন্য জীবন বাজি রেখে মাঠ তৈরি করেছেন। এখন সেই মাঠ অতি উদারতার নামে অন্যের হাতে তুলে দেওয়া হলে কর্মীরাও হতাশ হবেন। নির্বাচনী জোটের স্বার্থে স্যাক্রিফাইস মেনে নেওয়া যায়, কিন্তু সেটা যদি সুইসাইডাল হয় তবে তা পুনর্বিবেচনা করা জরুরি। ব্রাহ্মণবাড়িয়ার ভুল যেন সাতক্ষীরা বা চট্টগ্রামে না হয়। দর্শক, আপনার কি মনে হয়, জামায়াতের কি উচিত ইসলামী আন্দোলনের এই অযৌক্তিক আবদার মেনে নেওয়া, নাকি নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে একা লড়াই করা? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।